Assalamu alaikum, dear students. Welcome back to our channel ছাটগার পাঠশালা। আজকে আমরা পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম সম্পর্কে আলোচনা করব। প্রথমে এক নম্বর গ্রুপের নাম হচ্ছে ক্ষার ধাতু। এক নম্বর গ্রুপের মধ্যে আছে 7টি মৌল: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত অন্য 6টি মৌলকে আমরা ক্ষার ধাতু বলি। কি বলি? ক্ষার ধাতু। ক্ষার ধাতু বলার কারণ আছে। ক্ষার ধাতু কেন বলি, যদি আমাকে জিজ্ঞেস করে লিথিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, সোডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, তার উত্তরে আমরা লিখব 1 নং গ্রুপের মৌলসমূহকে হাইড্রোজেন ব্যতীত 1 নং গ্রুপের 6টি মৌলকে ক্ষার ধাতু বলে। ক্ষার ধাতু বলার কারণে ওরা পানিতে দ্রবীভূত হয় এবং পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? তাহলে শর্ত হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌলসমূহ ক্ষার ধাতু হওয়া। ক্ষার ধাতু বলার শর্ত হচ্ছে 2টা। একটা হচ্ছে ওরা পানির সাথে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়, H2O তে দ্রবীভূত হয় এবং 2 নম্বর কারণ হচ্ছে ওরা পানির সাথে বিক্রিয়া করে, H2O এর সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে 1 নম্বর গ্রুপের মৌলসমূহের বিশেষ নাম হচ্ছে ক্ষার ধাতু। কারণ ওদেরকে ক্ষার ধাতু বলার একমাত্র কারণ হচ্ছে ওরা পানিতে দ্রবীভূত হয়, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেই জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এই কথাটা লিখে দিলে চলবে, তার সাথে বিক্রিয়া লিখে দিলে আরো সুন্দর হবে। বিক্রিয়াটা হচ্ছে এরকম, যেমন 1 নম্বর গ্রুপের লিথিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে, লিথিয়াম প্লাস H2O, পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এটাই হচ্ছে বিক্রিয়া। এখানে সমতা করার দরকার নেই, সমতা না করে শুধু লিখে দিলে চলবে, আর যদি পারো সমতা করে ফেলবে। এই কথাটা এখানে সমতা তো করার দরকার নাই, এখানে সমতা আছে। সমতা না থাকলে সমতা করেও লিখতে পারো, সমতা না করে লিখে দিলে চলবে। তাহলে লিথিয়াম অনুরূপভাবে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এগুলো হচ্ছে বিক্রিয়া। 1 নম্বর গ্রুপের বিক্রিয়া হচ্ছে 1 নম্বর গ্রুপ ক্ষার ধাতুর বিক্রিয়া এরকম করে দিলে হবে। সবগুলো ধাতু পানির সাথে বিক্রিয়া করে সেই ধাতুর হাইড্রোক্সাইড এবং গ্যাস উৎপন্ন করে। তাহলে 1 নম্বর গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বলে। কেন বলে আমরা বুঝে গেলাম। এখন আছো আমাদের 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপে আছে 6টি মৌল। 2 নম্বর গ্রুপে কয়টি? 6টি মৌল। এই 6টি মৌলগুলো হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম ও রেডিয়াম। এখানে 6টি মৌল আছে। এই 6টি মৌল 2 নং গ্রুপের মৌল। এই 2 নং গ্রুপের মৌলসমূহকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি। কি মৃৎ ক্ষার ধাতু? ক্ষার ধাতু বৈশিষ্ট্য এসব ধাতুর মধ্যে বিদ্যমান, সেই জন্য এগুলো ক্ষার ধাতু। তবে মৃৎ ক্ষার ধাতু বলার অন্যতম কারণ হচ্ছে এই ধাতুগুলো মাটিতে পাওয়া যায়। তাহলে আমরা যদি কেউ জিজ্ঞেস করে, আমাদের প্রশ্ন আসে ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? ম্যাগনেসিয়াম পানিতে দ্রবীভূত হয় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং এদেরকে মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। মৃৎ শব্দের অর্থ মাটি, আর ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে বিদ্যমান, সেই জন্য এগুলো মৃৎ ক্ষার ধাতু। তাহলে 2 নম্বর গ্রুপের মৌলসমূহকে মৃৎ ক্ষার ধাতু বলে। কেন? তারা পানিতে দ্রবীভূত হয়, পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এদের বিক্রিয়াগুলো হচ্ছে এরকম: ম্যাগনেসিয়াম প্লাস H2O অর্থাৎ পানি ইকুয়াল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এগুলা ক্ষার ধাতুর মতো বিক্রিয়া করবে, কিন্তু এদেরকে মাটিতে পাওয়া যায়, তাই এদের বিশেষ নাম মৃৎ ক্ষার ধাতু। তাহলে
আমরা 2 নম্বর গ্রুপের মৌলসমূহকে মৃৎকার ধাতু কেন বলি হয়তো আমরা এতক্ষণে তা বুঝে গেছি। এখন আমরা ধরবো 11 নম্বর গ্রুপের মৌল। 11 নম্বর গ্রুপের মৌলসমূহকে বলা হয় মুদ্রা ধাতু। 11 গ্রুপের মৌল আছে 4টা। মৌল কয়টা? 4টা মৌলগুলো হচ্ছে কপার, সিলভার, ওরাম বা গোল্ড এবং রনজেনিয়াম। এই চারটা মৌল হচ্ছে 11 নম্বর গ্রুপের। 11 নং গ্রুপের মৌল হচ্ছে 4টা, কপার, সিলভার, গোল্ড ও রনজেনিয়াম। এই 4টা মৌলের মধ্যে প্রথম 3টা মৌলকে ঐতিহাসিক কাল থেকে এদেরকে মুদ্রা তৈরিতে এই ধাতুগুলো ব্যবহার করা হতো, তাই এদেরকে মুদ্রা ধাতু বলে। তাহলে 11 নম্বর গ্রুপগুলোর বিশেষ নাম হচ্ছে মুদ্রা ধাতু। কেন? তাদের মধ্যে 11 নম্বর গ্রুপে 4টা মৌল আছে, 4টা থেকে প্রথম 3টা মৌল দিয়ে প্রাচীন কাল থেকে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্যে বিনিময় বস্তু হিসেবে ব্যবহার করা হতো, সেজন্য এটাকে মুদ্রা ধাতু বলে। দ্যাটস অল। 11 নম্বর গ্রুপ শেষ। এখন আমাদের হচ্ছে 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপের বিশেষ নাম হচ্ছে হ্যালোজেন। 17 নম্বর গ্রুপের বিশেষ নাম হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। এরা লবণ উৎপাদন করে এবং সমুদ্রে পাওয়া যায়, তাদেরকে হ্যালোজেন বলে। লবণ কিভাবে উৎপন্ন করে? হ্যালোজেন 17 নম্বর গ্রুপ হচ্ছে 17 নম্বর গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটসেট্রা ইত্যাদি। হ্যাঁ, এখন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো সব হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কেন? এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। যেমন সোডিয়ামের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। আবার যদি তুমি বলো ফ্লোরিনের সাথে যদি আমরা যদি সোডিয়ামের সাথে ফ্লোরিন যোগ করি তাহলে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড। এটা একটা লবণ। তাহলে কি হয়? এই 17 নম্বর গ্রুপের মৌলগুলো যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পরস্পরের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অনুকরণ করে। যেমন ক্লোরিন আরেকটা ক্লোরিন যুক্ত হয়ে ক্লোরিন অনুকরণ করে, 2টা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা ক্লোরিন অনুকরণ করে। এরকম আমি যদি ফ্লোরিন প্লাস ক্লোরিন লিখি তখন এটা ফ্লোরিন 2টা পরমাণু যুক্ত হয়ে F2 অনুকরণ করবে, অর্থাৎ এগুলা 2টা পরমাণু পরস্পর যুক্ত হয়ে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অনুকরণ করে। তাহলে আমরা হ্যালোজেন সম্বন্ধে কি জানলাম? হ্যালোজেন হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। এরা সাধারণত লবণ উৎপন্ন করে এবং সমুদ্রে পাওয়া যায়। এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এবং পরস্পরের সাথে যুক্ত হয়, ইলেকট্রন ভাগাভাগি করে যুক্ত হয়ে দ্বিমৌল অনুকরণ করে। হ্যালোজেনের বিস্তারিত মূল কথা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এদেরকে আমি যদি জিজ্ঞেস করি ক্লোরিনকে হ্যালোজেন গ্রুপ বলা হয়, হ্যালোজেন মৌল বলা হয় কেন? ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল। 17 নম্বর গ্রুপের মৌলসমূহকে হ্যালোজেন বলা হয় কারণ হ্যালোজেন গ্রুপের মৌলসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে দ্বিমৌল অনুকরণ করে এবং তারা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। গ্রুপের মৌলসমূহের বিশেষ নাম নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বর গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে তা সবার পরিচিত। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এই সমস্ত মৌলসমূহ 18 নম্বর গ্রুপে বিদ্যমান। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস বলার অন্যতম কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তির স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ সর্বশেষ শক্তির স্তরে ইলেকট্রন পূর্ণ থাকে। তাই এরা কারো সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, ইলেকট্রন আদান প্রদান করে না, ইলেকট্রন কারোর সাথে ভাগাভাগিও করে না। কারোর সাথে নিষ্ক্রিয় অবস্থায় থাকে বলে কারোর সাথে বিক্রিয়া করে না বিধায় এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। তাহলে 18 নম্বর গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এটা কেন বলা হয়? কারণ ওরা কারোর সাথে বিক্রিয়া করে না, রাসায়নিক বিক্রিয়া নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকার কারণ হচ্ছে ওদের সর্বশেষ শক্তির স্তর ইলেকট্রন পূর্ণ থাকে। এখন আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে আলোচনা করব। অবস্থান্তর মৌল হচ্ছে মৌলসমূহের অবস্থান হচ্ছে 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপের মধ্যে।
3 নং গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়। সেটা আমাদের বইয়ে লেখা থাকলেও এটা একটু রং ইনফরমেশন, কারণ 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপের মধ্যে যে সমস্ত মৌলসমূহের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। যদি ডি অরবিটাল পূর্ণ না থাকে অথবা পরিপূর্ণ থাকে সুস্থিত আয়নে, তাহলে সেটা অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল যেমন আমরা লোহা, নিকেল, এগুলোকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি, কারণ এদের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য হচ্ছে এরা রঙ্গন যৌগ গঠন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। যেমন নিকেল বিভিন্ন জৈব যৌগের বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে অবস্থান্তর মৌল কারা? যারা 3 নং থেকে 12 নং পর্যন্ত 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপের মধ্যে যে সমস্ত মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। ডি অরবিটাল কি থাকবে? আংশিক পূর্ণ থাকবে, তারাই হচ্ছে অবস্থান্তর মৌল। আর যদি সুস্থিত আয়নে ডি অরবিটাল পূর্ণ থাকে অথবা ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকে, তাহলে সেগুলো অবস্থান্তর মৌল হবে না। আর অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। দ্যাটস অল ফর টুডে।